অবাক হলেন যে? কি ভেবেছেন আমি কিছু জানতে পারবো না? আমি তখন কাগজটা পড়েই সিগনেচার করেছিলাম। তুমি সব জানো, জেনেই সিগনেচার করেছো? হ্যাঁ, এখন আপনার কোথাও যাওয়া চলবে না। আপনি আপনি আপনার ওয়াইফের কাছে থাকবেন, বুঝেছেন? আগে আগে না হয় আমার অধিকার ছিল না কিছু বলার, কিন্তু এখন আছে। আর একই আপনি আবার আরে কি আপনি আবার ড্রিঙ্ক করছেন? যান, ফ্রেশ হয়ে আসুন। দেখো সিয়া, আমি রাতে হ্যাঁ, জানি ড্রিঙ্ক করেন রাতে, বাট আজ থেকে করবেন না। আর বাইরে অন্য মেয়েদের সাথে ফুর্তি নট অ্যালাউ। ঘরে বউ রেখে বাইরে যাওয়া? আর তাছাড়াও আজকে তো আমাদের বাসর। ছি ছি ছি, কী সব বলতে যাচ্ছিলাম, আমার মাথা গেছে। অবশ্য পাগলের পাল্লায় পড়ে পাগল তো হবই, তবে এবার আপনাকে চেঞ্জ করবই। আমিও শিওর আপনি আমায় ভালোবাসেন, না হলে এমনভাবে লুকিয়ে বিয়ে করতেন না। কি বললে? বাসর? দাঁড়াও আসছি। বলেই শিয়ার দিকে এক পা করে এগোতে লাগলো। জি, আমার কাছে আসবে না। আমি এক্ষুনি মুখ ফসকে। শিয়া পেছোতে পেছোতে দেওয়ালের সাথে ঠেকে গেছে, আর আয়ান ক্রমশ শিয়ার দিকে এগিয়ে আসছে। তারা এতটা কাছে চলে এসেছে, একে অপরের নিঃশ্বাস গুনতে পারছে। শিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ হয়ে গেল আয়ানের কোনো রেসপন্স না পেয়ে শিয়া চোখ খুলল। চোখ খুলে দেখে আয়ান ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে। কি ভেবেছিলে? কিস করব? আরো অনেক কিছুই করব, বাট তার আগে একটা কাজ আছে। আমি ফ্রেশ হয়ে আসি। আর কাবারে একটা শপিং ব্যাগ আছে, ওটা খুলে যেটা পাবে পরে নাও। কথাটা বলেই আয়ান ওয়াশরুমে চলে গেল, আর শিয়া কাবার্ড খুলে একটা শপিং ব্যাগ পেল। ব্যাগটি খুলে দেখলো হালকা গোলাপি রঙের একটি থ্রি পিস। শিয়া মুচকি হেসে সেটা পরে নিল। কিছুক্ষণ পরে আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে টি শার্ট পরে নিল। আয়ানের কল আসলে আয়ান কল রিসিভ করলো। হ্যালো, উনি এসে গেছেন? ওকে, আমরা আসছি। কল কেটে আয়ান শিয়ার কাছে গেল। সিয়া, নিচে চলো। কেন? গেলেই দেখতে পাবে। আয়ান শিয়াকে নিয়ে নিচে গেল। শিয়া নিচে গিয়ে দেখলো সোফায় দুজন হুজুর বসে আছেন, আর পাশে আরো একজন লোক। কাজী সাহেব, সব রেডি তো? আয়ান বাবা, আমি সব বলে দিয়েছি ওনাকে। থ্যাঙ্কস। এবার বিয়ে পড়ানো শুরু করুন। এসব দেখে শিয়া তো হতবাক। জিজ্ঞাসু দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান শিয়াকে দেখে বুঝতে পারল শিয়া কি বলতে চাচ্ছে। শিয়া কিছু বলার আগেই আয়ান বলল, ইসলামিক নিয়মে আমাদের বিয়েটা এখনো হয়নি। তুমি যখন সব জেনেই গেছো, তাহলে এই নিয়মটা বাকি রাখবো কেন? দেখুন, এভাবে বাবা মাকে না জানিয়ে। তোমার মত থাকুক বা না থাকুক, এখন বিয়েটা করে ফেলো। এমনিতেই রেজিস্ট্রি তো তোমার ইচ্ছাতেই হয়েছে। আর শোনো, এখন এই বিয়ের ব্যাপারে কাউকে জানানোর প্রয়োজন নেই। আমরা এখানে উপস্থিত 5 জনই জানবো শুধু, বুঝেছো? চলো, বসো। তারপর ইসলামিক নিয়মেও 3 কবুল পড়ে ওদের বিয়ে হয়ে যায়। আয়ান সবাইকে তাদের পাওনা বুঝিয়ে বিদায় দিল। ড্রাইভার চাচাকেও বলে দিল বাইরের কেউ যেন না জানে। তারপর উনিও চলে গেলেন। শিয়া এখনো আগের মতোই সোফায় বসে আছে। সিয়া, রুমে চলো। কি হলো, চলো। আ- আপনি আবার বাবা বাইরে যাচ্ছেন না তো? দেখুন, আপনার কিন্তু কোথাও যাওয়া চলবে না, ঘরে বউ রেখে। আয়ান মুচকি হেসে শিয়াকে কোলে তুলে নিয়ে রুমে যেতে যেতে শিয়ার কানে ফিসফিস করে বলল, যাব না, বাসর করবো আজ বউয়ের সাথে। আবার লুচ্চামি? শিয়া লজ্জা পেয়ে আয়ানের বুকে মুখ গুজল। আয়ান শিয়াকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ বাল্ব অফ করে শিয়াকে বিছানায় শুইয়ে নিজেও আধ শোয়া হলো। তুমি যদি রোজ আমার সাথে থাকো, তাহলে আর কারোর কাছে যাব না। মানে আমি না থাকলে আবার যাবেন, তাই তো? রাখছো কেন? তুমি তো জানো এটা আমার অভ্যেস। যান যান, আটকাচ্ছে কে? সত্যি যাব? ওকে, তাহলে। আয়ান উঠে যেতে নিলেই শিয়া আয়ানের হাত ধরে টান দিল। না, কোথাও যাওয়া চলবে না। আপনি এত বেয়াদব কেন? হ্যাঁ, লুচু ডেভিল শয়তান পাল। আয়ান মুচকি হেসে শিয়াকে আর কিছু বলতে না দিয়ে শিয়ার ঠোঁটজোড়া দখল করে নিল। শিয়াও আর আটকালো না, কারণ আয়ান এখন তার হাজবেন্ড। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজল আয়ান। ধীরে ধীরে স্পর্শ আরো গভীর হতে লাগলো। আজ কোনো রাগ জেদ নয়,
দুজন ভালোবেসে ভালোবাসার সাগরে ডুব দিল। পরের দিন সকালে কলের শব্দে ঘুম ভাঙল আয়ানের। ঘুম ঘুম চোখে কল রিসিভ করলো। কি বলছিস? তুই লোকেশন ট্র্যাক করতে পেরেছিস? আই নো দ্যাট তুই পারবি। তুই ওয়েট কর, ঘন্টাখানেকের মধ্যে আসছি। ফোন রেখে আয়ান দেখল শিয়া এখনো আয়ানকে জড়িয়ে ঘুমিয়ে আছে। অবশ্য ঘুমোবেই তো, রাতে ঘুমোতে পারেনি। আয়ান মুচকি হেসে শিয়ার কপালে একটা কিস করে উঠে যেতে গেলে শিয়া নড়ে উঠল। আয়ান শিয়ার শরীরে চাদর টেনে দিয়ে উঠে আবার যেতে নিলে শিয়া হাত ধরে আটকালো। কই যাচ্ছেন এত সকালে? আজকে এখান থেকে চলে যেতে হবে, ফ্রেশ হয়ে নি। আয়ানের কথা শুনে শিয়া লাফ দিয়ে উঠে বসল। চলে যাচ্ছেন মানে? আরে রিল্যাক্স, তুমি যাচ্ছ আমার সাথে। কোথায়? আমার মিরপুরের বাড়িতে। চলো, ফ্রেশ হয়ে নিবে নাকি ঘুমাবে আর একটু? না, শাওয়ার নিব। এভাবে থাকতে ভালো লাগছে না। সামনে থেকে সরে দাঁড়ান, ওয়াশরুমে যাব। কেন? আমার সাথে গেলে কি সমস্যা? আপনার সঙ্গে শাওয়ার নিব নাকি? হ্যাঁ, নিতে হবে, চলো। আয়ান জোর করে শিয়াকে ওয়াশরুমে ঢুকলো। তারপর শিয়া আর আয়ান একসাথে শাওয়ার নিয়ে বের হলো। তারপর রেডি হয়ে শিয়াকে হালকা ব্রেকফাস্ট করালো আয়ান। আপনি কিছু খাবেন না? খেয়েছি তো। মাত্র 1 গ্লাস জুস, এতে কি পেট ভরে? আমি এমনই খাই, চলো এবার। তারপর আয়ান শিয়াকে নিয়ে গাড়িতে বসলো। ড্রাইভার চাচা গাড়ি স্টার্ট দিল। সামনে পেছনে গার্ডদের গাড়ি তো আছেই। আচ্ছা, একটা কথা বলবো? হুম। এতগুলো গার্ড নিয়ে ঘোরার কি দরকার? আমার শত্রুর অভাব নেই, যখন তখন হামলা হতে পারে। আমি একাই ফাইট করতে জানি, বাট হঠাৎ আক্রমণ হলে নিজে কিছু করার চান্স নাও পেতে পারি, তাই। ও আচ্ছা, আপনি তো বিজনেসম্যান, সেটা নিয়ে থাকলেই পারতেন। গ্যাংস্টার হতে গেলেন কেন? সেটা তোমার না জানলেও চলবে, শুধু এইটুকু জেনে রাখো আমি একটা মিশনের জন্য এমন হয়েছি, আর এখনও আমার মিশন কমপ্লিট হয়নি। আমি আমার জীবনের পরোয়া করি না, শুধু মিশন কমপ্লিটের জন্য নিজেকে সেফ রাখছি। মিশন কমপ্লিট হয়ে গেলে আর এসবের প্রয়োজন নেই। মানে কি বলতে চাচ্ছেন? আপনার মিশন কমপ্লিট হয়ে গেলেই নিজের জীবনকে বিসর্জন দেবেন? তাহলে আমার কি হবে? আমার কথাটা ভেবেছেন? আমার সব কিছু তোমার নামে থাকবে, তোমার কোনো প্রবলেম হবে না। থামুন, আপনি আমাকে কি ভেবেছেন? আমি ওরকম টাইপের মেয়ে? আমার এসব কিছু চাই না, আমার শুধু আপনাকে চাই। মানে? মানেটা কখনো জানতে চেয়েছেন? ভেবেছেন কখনো আমি জেনে শুনে আপনাকে বিয়ে কেন করলাম? কারণটা কি? বিকজ আই লাভ ইউ। ইয়েস, আমি আপনাকে ভালোবাসি, তাই জেনে শুনেই সিগনেচার করেছিলাম। তুমি আমাকে ঘৃণা করতে, তো ভালোবাসা কবে থেকে জন্মালো? নাটক করার দরকার নেই। শাট আপ! আমার বিহেভিয়ারে কি একবারও মনে হয়েছে আপনার যে আমি নাটক করছি? আমার মনে আপনার জন্য আগে থেকেই জায়গা ছিল, বাট আপনার আচরণ আর কর্মের জন্য আপনার উপরে ঘৃণা পরল পড়েছিল। বাট কালকে আশ্রমে গিয়ে আপনার বিহেভিয়ার, কর্ম আমাকে আমাকে আবারও মুগ্ধ করেছে। আপনার প্রতি আমার ভেতরের লুকানো ভালোবাসা আরও বেড়ে গেছে। তাই? এতই যদি আমার প্রতি ভালোবাসা ছিল, তাহলে আমার কথা শুনতে না কেন? এই প্রশ্নটা নিজেকে করুন। আপনি কি করে বেড়াচ্ছেন? মালয়েশিয়া যাওয়ার পরে একবারও খোঁজ নিয়েছেন আমার? আমি কেমন আছি, কি করছি, দিন কিভাবে কাটছে? নেননি। আপনাকে প্রতিদিন মিস করতাম। আমার প্রতি আপনার শাসন, রাগ, কেয়ার সবটা মিস করতাম। ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। প্রতিদিন আপনাকে একবার দেখার জন্য ছটফট করতাম। টিভিতে মাঝে মধ্যে আপনাকে দেখা যেত, বাট মেয়েদের সাথে, আমি কোনো ছেলের সাথে মিশলে আপনার এত সমস্যা, আর আপনি ফুর্তি করে বেড়াবেন, তার বেলায় কিছুই না। তাই আমিও আপনার কথা শুনিনি রাগ করে, বাট আর যাই করি না কেন আপনার মতো অতটা নিচে নামিনি। আপনি জানেন, আপনাকে একটা নজর দেখার জন্য রোজ রাস্তার চারপাশে তাকিয়ে দেখতাম। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপনার দেখা পেলাম সেদিন শপিং মলে, বাট অমনভাবে দেখবো কল্পনাও করিনি। আপনি এমন ক্যারেক্টারে সেটা জানতাম, বাট পাবলিক প্লেসে এসবটাও বাংলাদেশের? ছি ছি ছি। একটানা কথাগুলো বলে থামলো শিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আয়ান এতক্ষণ ধরে শিয়ার কথাগুলো শুনছিল। শিয়াকে কাঁদতে দেখে আয়ান শিয়াকে টেনে নিজের কাছে এনে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। শিয়া এখনো কাঁদছেই। আয়ান শিয়াকে শক্ত করে ধরে কিছু বলতে যাবে তার আগেই ড্রাইভার আঙ্কেল গাড়ি ব্রেক কষল। আকস্মিকতায় দুজনেই সামনের
গাড়িতে হেলে পড়ল। আয়ান কিছু বলার আগেই ড্রাইভার আঙ্কেল বলল, আয়ান বাবা পৌঁছে গেছি। সিয়া চলো, আমরা চলে এসেছি। আয়ান গাড়ি থেকে নামতে নামতে বলল। শিয়া চোখের পানি মুছিয়ে নিজেকে সামলে গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে হতবাক হয়ে গেল। এত বড় বাড়ি কোনো রাজপ্রাসাদের থেকে কম কোথায়। শিয়া চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। 3 তলা বাড়ি, বাড়ির আয়তনটা অনেক বড়। চারিপাশে বাগান, মাঝখানে বাড়িটা। বাড়ির সামনের দিকে একটা দোলনা আছে, বাড়ির পেছনে সুইমিং পুল, বাগানের কয়েক জায়গায় পানির ফোয়ারা আছে। বাড়িটার বেশিরভাগ দেওয়ালি কাচের, প্রবেশদ্বারে বড় একটা গেট, আরও অনেক কিছুই আছে। বাট আশ্চর্যজনকভাবে সব কিছুই কালো রঙের। দোলনা, সুইমিং পুলের টাইলস, ফোয়ারার রং, বাড়ির দেওয়াল, গ্লাস, গেট, এ টু জেড অল ব্ল্যাক কালার। এমনকি বাগানের ফুলগুলোও কালো রঙের, নানান রকম নাম না জানা কালো রঙের ফুলের সমারোহ। একদৃষ্টিতে শিয়া তাকিয়ে তাকিয়ে সব দেখছে আর ভাবছে। আয়ানের ডাকে শিয়ার হুঁশ ফেরে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। তারপর আয়ান সামনের দিকে এগিয়ে গেল। শিয়া আয়ানের পিছনে পিছনে গেট দিয়ে ঢুকলো। আয়ান শিয়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। শিয়া বাড়ির ভেতরে দেখে আরো বেশি অবাক হচ্ছে। বাইরের চেয়ে ভেতরটা আরো বেশি সুন্দর, বাট সবই কালো রঙের। শিয়ার ভাবনা ও দেখার ছেদ ঘটলো একটা মেয়ের চিৎকার শুনে। শিয়ার সামনে তাকিয়ে যেটা দেখলো তাতে সে শকড হওয়ার পাশাপাশি রীতিমতো রেগে ফায়ার হয়ে গেল। কারণ সেদিনের শপিং মলে সেই মেয়েটা আয়ানকে জড়িয়ে ধরে লিপকিস করছে। কোনো কিছু না ভেবেই শিয়া ওদের সামনে গিয়ে মেয়েটার চুলের মুঠো ধরে টেনে সরিয়ে নিয়ে আসলো। এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? পরপুরুষ দেখলেই ঢলে পড়িস, কিস করিস। বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। ওনার ঠোঁটকি তোর সম্পত্তি নাকি যখন সামনে পাস হামলে পড়িস? শিয়া মেয়েটার চুল ধরে ঝাঁকাচ্ছে আর বকবক করছে। শিয়ার আচমকা এমন কাণ্ডে আয়ান সহ মেয়েটা মানে জুলি দুজনেই শকড। জুলি আসলে শিয়াকে খেয়াল করেনি, ওর দেশের নর্মাল কালচার অনুযায়ী আবার কিস করেছে। জুলি চেষ্টা করেও নিজের থেকে শিয়াকে ছাড়াতে পারছে না। আয়ানও শিয়াকে থামানোর চেষ্টা করছে, বাট শিয়ার থামার নামই নেই। এই মেয়ে, চুপ করে আছিস কেন? সেদিন পাবলিক প্লেসে ইটিস পিটিস করছিস, আজকে আবার এখানেও এসেছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। তোকে তো হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। হ্যাঁ, থাপ্পড়টা শিয়ার গালেই পড়েছে, আর সেটা আয়ানই দিয়েছে। শিয়া চুলিকে ছেড়ে নিচের গালে হাত দিয়ে আয়ানের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইল। কখন থেকে থামতে বলছি, কথা কি কানে যায় না তোমার? কিছু বলছি না বলে মাথায় উঠে বসেছো? তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? নিজের লিমিট ক্রস করবে না। জুলি, চলো। জুলি এতক্ষণ নিজেকে সামলাচ্ছিল, চুল ধরে টানার কারণে অনেকটা ব্যথা পেয়েছে। আয়ানের রাগ দেখে ওর নিজের প্রতি গিল্টি ফিল হলো। আয়ান, ভুলটা আমার ছিল। আমি জুলিকে থামিয়ে দিয়ে চলো আমার সাথে। জুলির হাত ধরে টেনে নিয়ে ওপরে চলে গেল। শিয়া এতক্ষণ ধরে গালে হাত দিয়ে কেঁদেই যাচ্ছিল। আয়ান চলে যেতেই সে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে থেকে কী বা করবে? আগে কখনো তো আসেনি। যার হাত ধরে আসলো, বাড়িতে পা রাখতে না রাখতেই এমনটা হলো। বাড়ির বাইরে এসে একটা রিক্সা নিয়ে রিয়ার বাড়িতে গেল, কারণ হঠাৎ করে এভাবে নিজের বাড়িতে যাওয়া ঠিক হবে না। এদিকে আয়ান রুমে এসে নিজের চুল পেছন থেকে ধরে টেনে রাগ কমানোর চেষ্টা করছে। জুলি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তোর মেয়েটাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। ওর তো কোনো দোষ ছিল না, আমারই ভুল ছিল। আমি ওকে খেয়াল না করে এমনটা করে ফেলেছি। ওর কি কমন সেন্স নেই? কি শুরু করলো দেখলি না? বেহাদব মেয়ে কিছু না জেনে শুনে তোর গায়ে হাত উঠালো। ওর কি দোষ বল? আমাদের কালচারে এটা নর্মাল, বাট ও তো এসব জানে না। এটা তো বাংলাদেশ। আর ও মনে হয় তোকে ভালোবাসে। আর কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। কোনো মেয়ে এটা মেনে নেবে না তার ভালোবাসার মানুষকে অন্য কোনো মেয়ে টাচ করুক। আর আমি তো সেখানে। তুই নিজেকে দোষারোপ করিস না প্লিজ।
ঘটনার আকস্মিকতায় সব হয়ে গেছে। যাকে ইম্পর্টেন্ট কথাটা বল। তারপর ল্যাপটপ অন করে জুলি আয়ানকে বলল, দেখ, টনি এই এরিয়ার মধ্যেই আছে। এবার ওর দিন শেষ। ওর মৃত্যু ওকে এখানে টেনে এনেছে। ওকে আমি ছাড়বো না। আই উইল জাস্ট কিল হিম। দেওয়ালে ঘুষি দিয়ে কথাটা বলল আয়ান। আয়ান, কুল ডাউন, ভেবেচিন্তে সব করতে হবে। আমি কখনো ভাবতেই পারিনি টনি এমনটা করবে। কলেজ লাইফে আমরা কত ভালো ফ্রেন্ড ছিলাম। টনি কি করে তোর সাথে এটা করতে পারলো? লোভ আর রিভেঞ্জ। লোভ তো বুঝলাম, বাট রিভেঞ্জ? ওর ভাইয়ের মৃত্যুর। ওর ভাইয়ের মৃত্যুর সাথে তোর কি কানেকশন? ওর ভাই একটা বাস্টার্ড, নারী ও শিশু পাচার দলের হেড ছিল। আমি ওকে পুলিশে দিয়েছিলাম। পরে ওর মৃত্যুদণ্ড হয়। ওর ভাইয়ের মৃত্যুর জন্য ও আমাকে দায়ী করে। আর আমার এত তাড়াতাড়ি বিজনেস সাকসেস ও মেনে নিতে পারেনি। হিংসে, লোভ আর প্রতিশোধের তাড়নায় আমার সো কল্ড জন্মদাত্রী আর তার এর সঙ্গে হাত মিলিয়ে আমার বাবাকে মার্ডার করেছে। এই পৃথিবীতে আপন বলতে আমার বাবা ছাড়া আর কে ছিল বলতে পারিস? তাকেও কেড়ে নিল। বাকিরা তো নিজেদের কর্মের শাস্তি পেয়ে গেছে, শুধু টনি ছাড়া। কথাগুলো বলার সময় আয়ানের চোখ থেকে পানি পড়ছিল। নিজেকে সামলে নে, আমি আছি তো তোর পাশে। আমি বলি কি, একটা বিয়ে করে নে এবার। আর কত একা থাকবি? এখন তোকে কাউকে প্রয়োজন। বিয়ে করেছি। কি? কবে? কাকে? কে সে? এনি চান্স সিয়া নয় তো? ইউ আর রাইট। তুই হয়তো ঠিকই বলেছিস। আমি সিয়ার প্রতি বেশি উইক, ওকে নিয়ে বেশি পজিটিভ। তো কথাগুলো ভেবে দেখলাম, সিয়ার প্রতি আমার ফিলিংসগুলো যদি তোর ভাষায় ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি সিয়াকে ভালোবাসি। গুড জব ইয়ার, এতদিনে কাউকে মনে ধরলো। থ্যাংক গড। সিয়াকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? না, সময় হলে বলবো। আমি ওকে হারাতে চাই না, তাই বিয়ে করে নিয়েছি। ভেবেছিলাম জোর করে হলেও ওকে নিজের করে রাখবো, বাট আজ জানতে পারলাম ও আমাকে ভালোবাসে। ও নিজে বলেছে সেটা। তাহলে তো হয়েই গেল, সিয়াও তোকে ভালোবাসে। আর কোনো প্রবলেম নেই, সারা জীবন তোর সাথে থাকবে। এই সিয়াকে তো নিচে রেখে চলে আসলি, কি করছে মেয়েটা? ও গড, রাগের মাথায় ওকে রেখে চলে এসেছি। ও তো এখানকার কিছুই চেনে না। নিচে চল। জুলি আর আয়ান নিচে এসে শিয়াকে খুঁজেও পেল না। আয়ান, সিয়াকে কল কর। ওর ফোন আমার কাছে। এখন কি হবে? না জানি কোথায় গেল মেয়েটা। কোথায় আর যাবে, বাড়িতে হয়তো। আমি খোঁজ লাগাচ্ছি। ওকে আয়ান, আমি সিয়ার সাথে কথা বলতে চাই সামনাসামনি। নেক্সট উইক ওর বোনের বিয়ে, আমার বিজনেস পার্টনার রবিন আহমেদের সঙ্গে। আমরা দুজনেই যাব। তুই রুমে যা, রেস্ট নে। আমি দেখি আরো ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করি। সিয়া আমাদের ভুল বুঝেছে, আমাকেই ওর ভুল ভাঙাতে হবে। আয়ানকে আর কাউকে হারাতে দেব না। এত বছর পর ও কাউকে সত্যিই ভালোবেসেছে, ওকে আর একা হতে দেব না। এদিকে শিয়া রিয়ার বাড়িতে এসে নামলো। দরজায় নক দেওয়ার পর রিয়া এসে দরজা খুলল। বইন, তুই কবে থেকে দেখি না, কই গেছিলি? আর আগে 50 টাকা দিত, রিক্সা ভাড়া দিয়ে আসি, তারপর সব বলছি। তারপর শিয়া রিয়ার থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে রিয়ার বাড়িতে ঢুকলো। প্রথম থেকে সবটা রিয়াকে বলল। রিয়া তো শিয়ার কথা শুনে পুরো শকড। শিয়া, তার মানে তুই এখন লিগেলি আয়ান চৌধুরীর ওয়াইফ? ও মাই গড, এত কিছু হয়ে গেল এতদিনে, তুই আমাদের কিছুই বললি না। আমার কিছু ভালো লাগছে না, সবটা জানার পরেও এভাবে কথা বলছিস তুই। ঠিক আছে, এটা বল, আমাকে 3 দিনের জন্য থাকতে দিবি নাকি চলে যাব? আরে ইয়ার, থাক, যতদিন ইচ্ছে, প্রবলেম নেই। আর শোন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই তো জানিসই আয়ান চৌধুরী কেমন, তাই এটা নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কিছুই নেই। তুই তো ওনাকে ভালোবাসিস, নিজের ভালোবাসা দিয়ে চেঞ্জ করে নিস। আমার কিছু ভালো লাগছে না রে, একটু ঘুমাবো। আর শোন, এসব কথা কাউকে বলিস না। হৃদয়কে বললে বলতে পারিস, বাট আর কেউ যেন না জানে। কথাগুলো বলেই শিয়া রিয়ার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। 4 দিনের দিন শিয়া, রিয়া আর হৃদয় শিয়াদের বাড়িতে শিয়াকে দিতে আসলো। আশ্চর্যজনকভাবে শিয়ার ফ্যামিলি শিয়াকে কিছুই বলছে না, উল্টে আরও কেয়ার করছে, যত্ন করছে।
শিয়া তো অবাক। ইস, আমার মেয়েটা একদিনে কত শুকিয়ে গেছে। তোকে টিচাররা কি ভালো খেতে দেয়নি? আয় বস, তোর জন্য আজ অনেক কিছু রান্না করেছি, খাবি আয়। রিয়া, হৃদয়, তোরাও আয়। তারপর ওরা সবাই খেতে বসলো। শিয়া খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করছে। কি হলো শিয়া, খাচ্ছিস না কেন? আচ্ছা আম্মু, আমি তোমাদের কিছু না বলে হঠাৎ করে চলে গিয়েছিলাম, তোমরা রাগ করোনি? প্রথমে রাগ তো হয়েছিল, বাট তোদের কলেজের প্রিন্সিপাল কল দিয়ে বলল জোর করেই তোদের পাঠিয়েছে। অভিও কল দিয়ে বলল তোরা সবাই একসাথে আছিস, তাই আর কিছু বললাম না। বাট তোর একবার কল করা উচিত ছিল। বাদ দে, খাবার খা। আব্বু কোথায়? উনি কি ঘরে বসার মানুষ? সিলেটে গেছে আবার। ও আম্মু, আমার খাওয়া শেষ। ইলমা কই? ওর কাছে থেকে একটু আসি, তারপর রেস্ট নিব। রুমে আছে, হবু দুলা ভাইয়ের সঙ্গে কথা বলছে। দেখো, আজকাল সারাদিনই ফোনে প্রেম করে দুলা ভাইয়ের সঙ্গে। তাই? আচ্ছা আমি দেখছি। তুই কেমন আছিস ভাই? ভালো, তোমাকে অনেক মিস করছে। ওলে বাবা, তোর জন্য চকলেট আছে, আমার রুমে গিয়ে নিয়ে নে, আমি ইলমার কাছে যাচ্ছি। থ্যাংক ইউ আপ্পি। শিয়া ইলমার রুমের দিকে গেল। এদিকে হৃদয় আর রিয়া খাওয়া শেষ করলো। আন্টি, আমরা তাহলে আসি? আসো। আর শোনো, পরশুদিন চলে আসো সবাই মিলে। ইনভাইটেশন কার্ড নিয়ে যাবনি। গায়ে হলুদ থেকে বিয়ে, সব কিছু দায়িত্ব তোমাদেরই। জানোই তো তোমাদের আঙ্কেল বিজি মানুষ, এনগেজমেন্টেও ছিলেন না, এবারেও হয়তো সময় দিতে পারবেন না। সবকিছুর থেকে তোমাদেরই থাকতে হবে। ওকে আন্টি, আমরা চলে আসবো। হৃদয় আর রিয়া চলে গেল। এদিকে শিয়া ইলমার ঘরে এসে দেখলো ইলমা ফোনে কথা বলছে আর হাসছে। শিয়া মুচকি হেসে একটু শুকনো কাশি দিল। ইলমা জলদি ফোন কেটে পেছনে ঘুরে শিয়াকে দেখে জড়িয়ে ধরল। সিয়া, কেমন আছিস তুই? ভালো, তোদের কি খবর? চলছে। আচ্ছা, তোর ফোন অফ কেন বলতো? ওই দিন হুট করে উধাও হয়ে গেলি, পরে শুনলাম কলেজ ট্যুরে গেছিস। কতবার কল দিছি জানিস? ফোন তো ওনার কাছে, হারিয়ে গেছে রে। ও সিয়া, তোর কি মন খারাপ? আপসেট দেখাচ্ছে। কই না তো, এমনি টায়ার্ড লাগছে। ওকে, যা রেস্ট নে, পরে কথা হবে। শিয়া নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে জয় সোফায় বসে আছে, সাথে ইলমা, আম্মু, ইমন। জয়কে দেখে শিয়ার মেজাজ খারাপ হলেও নিজেকে সামলে নিচে এসে ওর মায়ের পাশে বসলো। বাহ ইনসিয়া, থ্রি পিস পড়া শুরু করলে কবে থেকে? এই তো বড় হচ্ছি না তাই, আর এগুলো পড়াই ভালো। তুমি তো এগুলো পছন্দ করতে না। এখন করি। এই বেয়াদবটা এখানে কেন? বিয়ে তো দেরি আছে। আচ্ছা হঠাৎ করে তুমি এখানে? আমি আসতে বলছি, ইলমার বিয়ের দিন তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সময় হলে জানতে পারবি। আর শোন, জয়কে নিয়ে একটু ঘুরতে যা। আমি? হ্যাঁ। কিন্তু? কোনো কিন্তু না, চাইলেই মনকে সঙ্গে নিস। না চাইতেও শিয়া ইমন আর জয়ের সাথে ঘুরতে বেরোলো। রাস্তায় অভি, রিয়া আর এনার সাথে দেখা হলো। কি রে তোরা এখানে? আর বলিস না দোস্ত, রিয়া আর অ্যানা ফুচকা খেতে আসছে। আজ আমায় ফকির বানাবে এরা। ও, তুই সে? জয়কে দেখে থেমে গেল। জয় তোর সাথে? মা জোর করে ওর সাথে ঘুরতে পাঠালো। ওভাবে বলছো কেন? একটু ভালো করেও তো বলতে পারো। তুই জানিস না সিয়া তোকে 1 মিনিটও সহ্য করতে পারে না। শিয়া অভির দিকে ইশারা করে ইমনকে দেখিয়ে দিল। অভি আর কিছু বলল না। সারা জীবন তো আমার সাথেই থাকতে হবে, আমাকেই সহ্য করতে হবে। শিয়া অবাক চোখে জয়ের দিকে তাকালো। মানে? না কিছু না, সময় হলে জানতে পারবে। অভির তো রাগে মাথা ফেটে যাচ্ছে। ইমন থাকায় কিছু বলতে পারছে না। না, জয়কে সুবিধার মনে হচ্ছে না। সিয়াকে যত দ্রুত সম্ভব আমার মনের কথা জানাতে হবে, কালকেই জানাবো। আপু চল আমরা ফুচকা খাই। তোরা খা, আমি খাবো না। চলো না ইনসিয়া, আজ সবার বিল আমি দেবো। তোরা সবাই যা, আমি সিয়াকে নিয়ে আসছি। আমি এনাকে বলতে না দিয়ে এনা,
অভি তোরাও যা। অভির আগে কটমট করতে করতে রেস্টুরেন্টে ঢুকলো। ইমন, জয় আর এনাও গেল। রিয়া শিয়ার দিকে এগিয়ে এসে শিয়ার কাঁধে হাত রাখলো। শিয়া, এখনও আপসেট আছিস? ভালো লাগছে না রে, 4 দিন হয়ে গেল আমার একটা খোঁজ খবরও নেয়নি। কেমন মানুষ দেখেছিস? এনাকে নাকি আমি ভালোবেসেছিলাম। মন খারাপ করিস না, হয়তো বিজি আছে। ওনার লোকজনের শেষ আছে নাকি? তাদের দিয়ে ঠিকই তোর খোঁজ নিচ্ছে, দেখিস। আমার বাবা আমাদের কখনোই সময় দেয় না, শাসন তো কোনো দিনই করেনি। শুধু টাকা টাকা আর টাকা, টাকার পেছনেই ছুটে গেল সারাটা জীবন। ভালো মন্দ কিছুই শেখায়নি। আম্মু নিজে আমাদের 3 ভাই বোনকে বড় করেছে। আম্মুও সেভাবে কখনো আমাকে বোঝায়নি কোনটা ভালো কোনটা মন্দ। নিজের মতো করেই চলতাম, শার্ট ড্রেস পরতাম, লেট নাইট পার্টি করতাম। কখনো সেভাবে কেউ আটকায়নি, আম্মুই শুধু মাঝে মধ্যে বকতো, তবুও অতটা গুরুত্ব দিত না। হঠাৎ করেই উনি আমার লাইফে আসলেন, কড়াভাবে শাসন করতেন। এটুকু বলেই শিয়া কাঁদতে লাগলো। শিয়া, কাঁদিস না। শিয়ার কাঁধে হাত রেখে চোখের পানি মুছে আবার বলতে শুরু করলো। হঠাৎ করে উনি আমার লাইফে এসে আমার লাইফটাই চেঞ্জ করে দিল। ঠিক ঠিক ভুল চিনতে শেখালো। সব মেয়ের মতো আমিও ওনাকে পছন্দ করতাম, বাট ওনার চরিত্রের জন্য ঘৃণা করতাম। তবুও ধীরে ধীরে ওনার আমার প্রতি কেয়ার, শাসন, বকাঝকাকে ভালোবেসে ফেলেছি। জানি এটা অদ্ভুত, যে কেউ বলবে এরকম একটা প্লে বয়কে সামান্য কারণে কেউ কিভাবে ভালোবাসতে পারে। বাট আমার কাছে তো এটা সাধারণ নয়, অসাধারণ। কারণ শাসনের খুব দরকার ছিল আমার লাইফে, যেটা উনি করেছেন। জানি না কিভাবে ভালোবেসে ফেললাম, বড়ই অদ্ভুত। আমি তো সব জেনে শুনেই ওনাকে ভালোবাসি, তাহলে এখন কেন আমার এত কষ্ট হচ্ছে? শিয়া, নর্মাল হতে হবে তোকে। এভাবে থাকলে সবাই তোকে সন্দেহ করবে। কি হয়েছে তোর? আয়ন চৌধুরীর নম্বর আছে তোর কাছে? না, কিছু নেই রে। উনি আমাকে তো ভালোবাসে না, অন্য আরও 4-5টা মেয়ের মতো আমিও হয়তো ওনার বেড পার্টনার ছিলাম হয়তো। এটা ভুল। এরকম হলে উনি তোকে বিয়ে করতেন না শিয়া। তোর কাছে যা কিছু শুনেছি, আমার তো মনে হয় উনি তোকে ভালোবাসেন। সবাই জানে আয়ন চৌধুরী কোনো মেয়ের পেছনে যায় না, মেয়েরাই স্বেচ্ছায় ওনার কাছে যায়। সেখানে উনি নিচে তোর পেছনে পড়েছিল, তোকে কারোর সাথে সহ্য করতে পারতো না। এগুলোর মানে জানিস তুই? কেউ যখন কাউকে সত্যিকারে ভালোবাসে, তখন সে তার ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। সে চায় না তার ভালোবাসার মানুষকে কেউ টাচ করুক, কেউ কোনো জনে দেখুক। বুঝতে পারছিস তো আমার কথা? কি বুঝবো বল? ওনার সঙ্গে যে কদিন ছিলাম মনে হয়েছিল উনি আমাকে ভালোবাসে, বাট কখনো সেটা বলেননি। এখন দেখ 4 দিন হয়ে গেল, একটা খবরও নেননি। এটা কেমন ভালোবাসা বলতে পারিস? আচ্ছা বাদ দে, এসব পরে ভাবা যাবে। তুই কিন্তু ওনার ওয়াইফ, সো তোর ভেঙে পড়লে চলবে না। ইলমা আপুর বিয়েতে তো আসবেনি, তখন দেখা যাবে। এখন একটু এনজয় করতো বেবি। আগের শিয়া হয়ে যা, আগের মতো দুষ্টু শিয়া হয়ে যা। আজই বদমাস জয়ের পকেট ভাঙা করব, চল। রিয়ার কথা শুনে শিয়া ফিক করে হেসে দিল। চল, অনেক বার বেড়েছে, আজ ওকে নাস্তানাবুদ করব। এই তো সিয়া ইজ ব্যাক, চল। শিয়া আর রিয়া পেছনে ঘুরে দেখলো, চোখে মুখে বিস্ময়। এনাকে দেখে শিয়া ও রিয়া থতমত খেয়ে গেল। এ না, তুই কখন আসলি? তোদের আসতে লেট হচ্ছে জন্য আমি ডাকতে এসেছিলাম, বাট এসে এত কিছু শুনবো ভাবিনি। শিয়া, তুই আয়ন চৌধুরীর ওয়াইফ? হাউ ইজ পসিবল? এই না, তোকে পরে সব বলবো, এখন এখানে কিছু বলা ঠিক হবে না। আর শোন, এসব যেন কেউ জানতে না পারে। চল এখন। তারপর শিয়ারা সবাই মিলে ফুচকা খেয়ে আরো অনেক খাবার অর্ডার করলো। উদ্দেশ্য জয়ের পকেট ফাঁকা করা। অভি ব্যাপারটা বুঝতে পেরে শিয়াদের সঙ্গে তাল মেলালো। এক একজন এক এক রকম খাবারের অর্ডার করছে, তাও অনেক আইটেম। এদিকে বেচারা জয় তো না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। সবাই প্ল্যানিং করে আমার ফকির করার তাল করেছে, তাই না? হ্যাঁ, কি ভাবছো আমি বুঝতে পারবো না? আমার সব প্ল্যান রেডি। একবার শুধু তোকে বিয়েটা করি, তারপরে এত বছরের অপমানের শোধ তুলবো, তোদের প্রপার্টি নিজের নামে নেব। এখন যতবারই শুরু নেয়, আর কয়টা দিনই তো পারবি উঠতে, তারপর। সবাই খাওয়া দাওয়া শেষে উঠে পড়ল। শিয়া জয় আর ইমনকে নিয়ে বাড়ি চলে গেল। এনা আর রিয়াও নিজেদের বাড়িতে গেল। অভি তো খুব খুশি জয়কে ফকির করে। অভিও খুশি মনে বাড়ি চলে গেল। এদিকে আয়ান নিজের মিশন নিয়ে
খুবই ব্যস্ত সময় পার করছে। জুলির সাথে মিলে টনির বিরুদ্ধে নানান ইনফরমেশন কালেক্ট করছে। শেষ পর্যন্ত টনির কাছে পৌঁছানোর একটা রাস্তা বের করেছে। টনি যে ধুরন্ধর, ওকে ধরতে ছলনার আশ্রয় নিতে হবে। কাল থেকেই মিশন শুরু। এত কিছুর মধ্যে আয়ান যে শিয়ার খোঁজ নেয়নি সেটা নয়, গোপনে ঠিকই শিয়ার খোঁজ নিচ্ছে। কিভাবে সেটা পরে জানতে পারবেন। এদিকে শিয়া বাড়ি এসে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সময় কাটছে না, ফোনটাও নেই যে ফেসবুকিং বা গেমস খেলে সময় কাটাবে। শিয়া নিজেকে যথাসম্ভব নর্মাল রাখার চেষ্টা করছে, কারণ সে বুঝে গেছে সে জেনে শুনে জীবনে এমন একজনকে ভালোবেসেছে যার কাছে এমন করাটা অস্বাভাবিক কিছু না। একটা বই নিয়ে শুয়ে পড়ল শিয়া। হঠাৎ দরজায় নক পড়ায় দরজা খুলে দেখল ইমন আর জয় দাঁড়িয়ে আছে। বিরক্ত নিয়ে শিয়া ওদের আসতে বলল, কি হয়েছে? আপু, তোমার নতুন ফোন এনেছে। নতুন ফোন মানে? ইনসিয়া, ইলমা আপু বলল তোমার নাকি ফোন হারিয়ে গেছে, তাই তোমার জন্য একটা নতুন ফোন কিনে আনলাম। আমার ফোনের দরকার ছিল, বাট সরি, তোমার থেকে কিছু নেয়ার কোনো ইন্টারেস্ট নেই আমার। কেন ইনসিয়া, কি প্রবলেম বলো? আমি তো দিচ্ছি, তাই না? আজব তো, এক কথা একবারে কি শুনতে পাও না? আমি ঘুমাবো, যাবে এখান থেকে? আপু, এমন করছিস কেন? জয় ভাই তো ভালোবেসেই। থাক, দরকার নেই, বের হয় এখন। ইমন, তুই চাইলে থাকতে পারিস। কি হয়েছে রে শিয়া? জয়ের সাথে অমন করছিস কেন? শিয়ার আম্মু ঘরে ঢুকতে ঢুকতে ইমন সবটা বলল। শিয়া, জয় যখন নিয়ে এসেছে, নিয়ে নে না ফোনটা। এমনিতেও তুই সব সময় ওর সাথে খিটমিট করিস কেন বলতো? শোন, এখন থেকে ওর সাথে পুরোপুরি মানিয়ে নেওয়ার চেষ্টা করবি। জয়, ওর হাতে ফোনটা দে। জয় শিয়ার হাতে ফোনটা দেওয়ার সময় বাজেভাবে ওর হাত টাচ করলো। শিয়া ফোনটা নিয়ে এক ঝটকায় হাত সরিয়ে দিল। আম্মু, আমি ওকে মানিয়ে নিব মানে? সেটা পরে জানতে পারবি। তোরা নাকি বাইরে থেকে খেয়ে এসেছিস? তাহলে যা, সবাই নিজেদের রুমে যা। শিয়ার আম্মু ইমন আর জয় চলে গেল। জয় যাওয়ার সময় শিয়ার দিকে ফ্লাইং কিস দিয়ে গেল। ওরা বেরোতেই শিয়া ঠাস করে দরজা লাগিয়ে ফোনটা আছাড় দিতে গিয়েও কি একটা ভেবে দিল না। প্যাকেট খুলে দেখলো ভিভো ফোন। ড্রয়ার থেকে সিম বের করে ফোনে ভরল। তারপর ফোন অন করে দেখে গ্যালারিতে জয়ের ছবি, ওয়ালপেপারেও জয়ের ছবি। রাগে কটমট করতে করতে শিয়া এক এক করে সব পিক ডিলিট করলো। বদমাস, নিজের সব পিক দিয়ে ভরে রেখেছে, আবার লিখেও রেখেছে। জানো, আমার পিকগুলো তোমার ফোনে দিলাম, আমাকে মিস করলে পিকগুলো দেখবে। ঢং, মুডটাই নষ্ট করে দিল। কি করি আইডিয়া। অনেক দিন ফেসবুকে যাওয়া হয় না, একটু ফেসবুকে যাই। ওয়াইফাই অন করে প্লে স্টোর থেকে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করলো শিয়া। তারপর ফেসবুকে নিজের আইডি লগ ইন করলো। একই একে নোটিফিকেশন তো নেই। প্রতিদিন আমার ফোনে 3000-এরও বেশি নোটিফিকেশন আসে, আর আজ এতদিন পর ফেসবুকে এলাম, মাত্র 15টা নোটিফিকেশন। উনি আমাকে নিয়ে যাওয়ার আগেই তো 25টা পিক আপলোড করেছিলাম, কত শত লাইক কমেন্ট পড়ার কথা ছিল। ব্যাপারটা বুঝতে পারছি না তো, প্রোফাইলে গিয়ে দেখি তো। নিজের প্রোফাইল টাইমলাইন দেখে শিয়া তো আকাশ থেকে পড়লো। আইডিতে ওর একটা পিকচারও নেই, প্রোফাইল পিকচারও ডিলিট। শিয়া তো রাগে ফুঁসতে লাগলো। আমার আইডি পাসওয়ার্ড তো কাউকে দেইনি, আমার ওই ফোনে আইডি লগ ইন করা আছে, যেটা এখন আয়ান চৌধুরীর কাছে। তার মানে এটা ওনারই কাজ। একই থেকে আমার ফ্রেন্ড লিস্ট ফাঁকা কেন? 13 জন বাদে বাকি 5000 ফ্রেন্ড একজনও নেই। আমার এতগুলো ফ্যান ফলোয়ার্স সব শেষ। এটা করার কি দরকার ছিল? এখন ওনাকে সামনে পেলে না কিছু করতাম। শিয়া রাগে নিজের চুল নিজেই টানছে। না, এখন রাগ কমানো দরকার। কি করি, পেয়েছি। রিয়াকে কল লাগাই। ক্রিং ক্রিং, দুবার কল দেওয়ার পর কল রিসিভ করলো। কে রে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করে? আমি। ও শিয়া, ফোন কই পেলি? এটা কার নাম্বার? জয় কিনে দিছে, আর সিমটা আমারই কিনে রাখা ছিল। ও আচ্ছা, কি বলবি বল। কি বলবো মানে, তুই আমার এফবি অ্যাকাউন্ট চেক দিছিস? দেখছিস কি অবস্থা? আমার একটা পিকও নেই, প্লাস আমার ফ্রেন্ডস লিস্টের সব গায়েব। তোরা 8 জন, ইলমা, আমার বাবা, প্রিয়ার রবিন দুলাভাই, আর
আর মামা ছাড়া কেউ ফ্রেন্ড লিস্টে নেই। দেখছি দুলাভাই করছে মনে হয়। রাখ তোর দুলা ভাই, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, জানি না কি করে ফেলবো এখন। বইন তুই শাওয়ার নে, আমি এখন রাখি, তোর চেয়ে রাগ। শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই রিয়া কল কেটে দিল। রাগে শিয়া ফোন রেখে হাতে থাকা বই টেনে ছিঁড়ে ফেলল। তারপর লম্বা শাওয়ার নিল যাতে রাগ কমে। মাথা ঠান্ডা হলে শিয়া এসে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালে শিয়ার মা শিয়াকে ডাকতে এসে দেখে শিয়া কাঁপছে। অনেকবার ডাকার পরে উঠল না। তারপর গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। ইলমা ডক্টরকে কল করার কিছুক্ষণ পরে ডক্টর এসে শিয়াকে চেক করে কিছু ঔষধ দিয়ে গেল। শিয়ার মা শিয়ার মাথায় জলপট্টি দিচ্ছে। ইলমা আর ইমন হাত পা ডলে দিচ্ছে। জয় মেডিসিন এনে শিয়ার মাকে দিল। শিয়ার মা উঠে গিয়ে স্যুপ বানিয়ে শিয়াকে খাইয়ে ঔষধ খাইয়ে দিল। বিকেলের দিকে জ্বর কমে গেলেও হালকা হালকা আছে। বিকেলে অফিস শিয়াদের বাড়িতে এসে জানতে পারে শিয়া অসুস্থ, এখন অনেকটাই সুস্থ হয়েছে। আন্টি আমি তাহলে সিয়াকে নিয়ে একটু ঘুরতে যাই, ওরও ভালো লাগবে। ওকে কিন্তু জয়কেও নিয়ে যা। আবার এই বজ্জাতটাকে নিব? ওকে নিলে তো আমার কাজটা হবে না, সিয়াকে যে আজ সব বলতেই হবে। না আন্টি প্রয়োজন নেই। অভি বাবা, আমি বলছিলাম কি, সিয়াকে একটু বুঝিও জয়ের সাথে ভালো আচরণ করতে। মেয়েটা জয়কে সহ্যই করতে পারে না, ভবিষ্যতে কি করবে। আচ্ছা আন্টি এখন আমি সিয়াকে নিয়ে যাই, জয়কে নিয়ে গেলে ওকে বুঝাতে পারবো না। ওকে যাও। অভি শিয়াকে নিয়ে ঘুরতে বেরুলো। অভি এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে সিয়া, আজ আমার তোকে অনেক কিছু বলার আছে। বল। চল আমার সাথে। অভি শিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টের কেবিনে গেল। চারিদিকে লাভ শেপের বেলুন দিয়ে সাজানো। শিয়া এসব দেখে অবাক হয়ে অভিকে কিছু বলবে তার আগেই অভি শিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সিয়া আমি তোকে সেই প্রথম থেকে ভালোবাসি, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। তুই কি বলবি? বন্ধুত্ব নষ্ট করে দিবি, যদি কথা না বলি সেই ভয়। কিন্তু ইদানিং মনে হচ্ছে তুই চেঞ্জ হয়ে যাচ্ছিস। বেশি দেরি হয়ে যাওয়ার আগে ভাবলাম যা হবার হোক, তোকে আমার মনের কথাটা বলে দিই। আই লাভ ইউ সিয়া, উইল ইউ। শিয়ার হাতটা ধরে রিং পরাতে গেল। শিয়া এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। ও ভাবতেই পারেনি অভি এমন করবে। রিং পরানোর জন্যে শিয়ার হাত ধরতেই শিয়ার হুঁশ ফেরে। এক ঝটকায় হাত সরিয়ে নেয়। কি হলো সিয়া? অভি আমি ভাবতেই পারিনি তুই এমন কিছু করবি। তোকে আমি আমার কত ভালো ফ্রেন্ড ভাবতাম, আর তুই, তোর মনে এই ছিল। সরি, বাট আমি তোকে ভালোবাসি না আর ভালোবাসতে পারবো না। আমার মনে হয় এখন আমার যাওয়া প্রয়োজন। শিয়া চলে যেতে নিলেই অভি শিয়ার হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরল। তোকে আমি ভালোবাসি, তোকে আমার চাই, তুই চাস বা না চাস, তোকে আমাকেই ভালোবাসতে হবে। প্লিজ সিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অভি আমাকে ছাড়, এটা তোর আবেগ ছাড়া কিছুই না, আর আমি অন্য একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ প্রবলেম, ওটা ব্রেকআপ। তুই এখন থেকে আমাকে ভালোবাসবি, তোকে তো আমি। শিয়ার ঠোঁটের দিকে এগোতে লাগলো। অভির হাতটা একটু ঢিলা হতেই শিয়া অভিকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। ছি অভি, আমি ভাবতেই পারিনি তুই এতটা নীচ। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও ঘৃণা হচ্ছে এখন। তোর সাথে আজ এই মুহূর্ত থেকে আমার সব রিলেশন শেষ। কাঁদতে কাঁদতে শিয়া রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে গেল। অভিও শিয়ার পেছন পেছন আসছে, কিন্তু শিয়া সেদিকে তাকাচ্ছে না। দৌড়তে দৌড়তে মাঝ রাস্তায় চলে এসেছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে একটা টেম্পু এদিকেই আসছে। অনেকটাই কাছে চলে এসেছে। সেখান থেকে সরে দাঁড়াবে সেই বলটাও শিয়া পাচ্ছে না। ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করে শিয়া দাঁড়িয়ে রইল। টেম্পুটা শিয়াকে ধাক্কা দেওয়ার আগেই কেউ শিয়ার হাত ধরে টেনে রাস্তার সাইডে আনলো। শিয়া চোখ খুলে দেখে মিলি আন্টি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে, এসব কি? মরার এত শখ, আমি সঠিক সময়ে না আসলে কি হতো বল? শিয়া কিছু না বলে মিলি আন্টিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মিলি আন্টি শিয়াকে নিয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসিয়ে ব্যাগ থেকে পানি বের করে শিয়াকে দিল। শিয়া ঢকঢক করে পানি খেয়ে বোতলটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। এবার বল কি হয়েছে? আর আয়ান কোথায়? আমি জানি না উনি কোথায়। মানেটা কি বলতো? দেখ, আমার কাছে কিছু লুকাবি না। আয়ানও কিন্তু সব শেয়ার করে আমার সাথে। তুই বলেছিলি তুই আমার মেয়ের মতো, তাহলে মাকে বলবি না? শিয়ার মাথায় হাত বুলাতে বুলোতে
আশ্রম থেকে আসার পরের কথা সব খুলে বলল মিলি আন্টিকে। তারপর ফুপিয়ে কেঁদে উঠল। এখন অবধি কোনো খোঁজ নেয়নি, আর আমিও একবারও দেখতে পাইনি জানো। কাঁদিস না, ও হয়তো টনিকে খুঁজতে ব্যস্ত, কিন্তু তোর খোঁজ ঠিকই রাখছে, এটা আমি জানি। ও উপরে যতই কঠোর বদমেজাজি হোক, ভেতর থেকে এমন নয় রে মা। কি প্রবলেম বলতে পারো আন্টি? কেন এমন করছেন উনি? আর টনিটা আবার কে? তাহলে শোন, সবটা তোকে বলি। তুই এখন আয়নের বউ, ওর বিষয়ে সবটা জানার অধিকার আছে তোর। আর আমিও জানি তুই পারবি ওকে নর্মাল করতে। বলো। আমার কথার মধ্যে কোনো প্রশ্ন করবি না, অনেক বড় কাহিনী, ভেঙে বলতে গেলে রাত দিন হয়ে যাবে, তাই শর্টকাটে বলছি, শুনলেই বুঝবি সবটা। আয়নের বাবা আর মা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তোকে আগেই বলেছি আয়নের বাবা খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওর মায়ের স্বভাব খুবই খারাপ ছিল। ওদের বিয়ের 2 বছরের মধ্যে ওদের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে 2 সন্তান, এক মেয়ে এক ছেলে। মেয়ের নাম রেখেছিল আলো আর ছেলের নাম আয়ান। আলিয়া আয়ানের মা। আলো আর আয়ানকে তেমন সময় দিত না, সে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছিল, সব সময় বাইরে সময় কাটাতো। আলো আর আয়ানকে সামলানোর জন্য আয়নের বাবা আমাকে রাখেন, আমিই ওদের বড় করে তুলি। আয়নের বাবা আলিয়াকে খুব ভালোবাসতেন। যখন তিনি জানতে পারেন আলিয়া বাইরে অনেকের সাথে পরকীয়ায় লিপ্ত, তখন তিনি আলিয়াকে বুঝিয়েছিলেন, কিন্তু এতে আলিয়া বদলায়নি, উল্টো আরও নোংরা হয়ে গেছিল। বাড়িতেই লোক ডেকে বেডরুমে নোংরামি করত। আলিয়া আলোকেও নিজের মতো বানিয়ে ফেলেছিল। আয়ান আর আলোর বয়স তখন 16 বছর। আয়ান নিজের মায়ের এসব চরিত্র দেখেই বড় হয়েছে, তখনও বুঝতো না এগুলো কতটা খারাপ। আয়ান স্কুলে পড়াকালীন ফ্রেন্ডের পাল্লায় পড়ে এসব বিষয় উপলব্ধি করতে পারে। আয়ান ওর মাকে এসব ছেড়ে ভালো হতে বলেছিল, কিন্তু আলিয়ার চরিত্র এতটাই নোংরা যে নিজের কার্যসিদ্ধির জন্য আলোকে তো খারাপ বানিয়েছেই, এবার আয়ানকে এই পথে নামতে বাধ্য করে। সেই ছোট্ট বয়সেই ওর মাথায় এসব আজে বাজে কাজের কথা ঢুকিয়ে দেয়। নিজে বাইরে থেকে মেয়ে এনে আয়নের কাছে পাঠাতো, যাতে ওর কাজে আয়নও বাধা সৃষ্টি করতে না পারে। আয়ন প্রথম এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করলেও ওর মায়ের জন্য সেটা পারেনি। আলিয়া নিয়মিত আয়নকে শরবতের সাথে মদ মিশিয়ে খাওয়াতো। ছেলে মানুষের মন, তার উপর ড্রিঙ্কের ইফেক্ট, আর চোখের সামনে এসব দেখতে দেখতে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আলিয়া ওর কাছে যেসব মেয়ে পাঠাতো ওদের সাথেই জড়িয়ে পড়ে আয়ান। নিত্যদিনই নিত্য নতুন মেয়ে এনে দিত আলিয়া। আয়নের বাবা অনেক চেষ্টা করেও কিছু আটকাতে পারেনি। চোখের সামনে নিজের ছেলে মেয়েও এরকম হয়ে গেল। আমি আলোকে কিছু বলতে গেলে আলো আমার গায়ে হাত তুলতো। আলিয়া আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত। আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আমিও চোখের সামনে এসব দেখেও চুপ থাকতে বাধ্য হই। ড্রিঙ্ক করা আর মেয়ে নিয়ে থাকা আয়ানের অভ্যাসে পরিণত হয়। আমি আলিয়ার ভয়ে আয়ানকে কিছু বলার সাহস পেতাম না। আয়ান পড়াশোনার জন্য বিদেশ চলে যায়, কিন্তু ওর এই অভ্যাস যায়নি, সেটা ছিলই। প্রতি রাতে মেয়ে আর ড্রিঙ্ক ছাড়া আয়ান ঘুমাতে পারত না, যার জন্য দায়ী আলিয়া। আয়ান এমন হলেও ওর বাবাকে ভালোবাসতো, আমাকেও সম্মান করত। একদিন আয়ানের বাবা শিশু ও নারী পাচার দলকে ধরে শিশুদের বাঁচিয়ে নেয়, আর আয়ান সেই দলের হেডকে ধরে। বাবা ও ছেলে মিলে সেই শয়তানকে পুলিশে দেয়। ওদের যৌথ চেষ্টায় সেই শয়তানের ফাঁসি হয়। কাকতালীয়ভাবে ছেলেটি ছিল আয়ানের বেস্ট ফ্রেন্ড টনির বড় ভাই। টনি নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আলিয়া, আয়ানের চাচা আর আলোকে নানানভাবে উস্কিয়ে আয়ানের বাবাকে খুন করে। আলো পরে নিজের ভুল বুঝতে পারলে নিজে বাঁচতে আলিয়া আলোকেও খুন করে। তারপর সেখান থেকে সবাই পালিয়ে যায়। আমি তখন আশ্রমে শিশুদের দায়িত্বে ছিলাম, তাই বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে হয়তো আমাকেও মেরে দিত ওরা। আয়ান যখন বাড়িতে আসে তখন নিজের বাবা আর আলোর ডেড বডি দেখে পুরো ভেঙে পড়ে। ড্রাইভার ভাই আমাকে খবর দিলে আমিও চলে আসি। আয়ানকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। বাড়ির সিসিটিভি চেক করে আমরা পুরো ঘটনা দেখতে পাই, কিভাবে টনি, আলিয়া, আলো আর আয়ানের চাচা মিলে আয়ানের বাবাকে খুন করেছে। টনির মুখে হোডি পরা ছিল, জন্য আমরা ওকে চিনতে পারিনি। আয়ানের চাচা একজন সন্ত্রাস ছিল, আলিয়া তার সাথেই পালায়। ওদের সবাইকে ধরতেই আয়ান গ্যাংস্টার হয়ে গেছে। খুঁজে ওর চাচাকে তার পাপের শাস্তি দিয়েছে। ওর মা আয়ানের থেকে পালালেও বাঁচতে পারেনি। কার অ্যাক্সিডেন্ট আলিয়াও মারা যায়। আয়ান বুঝতে পেরেছে পরে ওর মা কেমন ছিল, আর বোন, ছি। তখন থেকে ওর মেয়েদের উপর রাগ, সব মেয়েকেই ঘৃণা করে, শুধু আমাকে ছাড়া।
আর ওর কলেজ লাইফের একটা মেয়ে ফ্রেন্ড ছিল, সে এখন কোথায় জানি না। আয়নের ছোটোবেলাকার ওই অভ্যাস যায়নি, মেয়েদের উপর রাগ ঘৃণা, আর ওর অভ্যাস এসবের জন্যই নিত্যদিন নিত্য নতুন মেয়েদের সাথে কাটায়। কিন্তু হ্যাঁ, ও কিন্তু কোনো মেয়ের পেছনে যায় না। যেসব মেয়ে যেচে ওর কাছে আসে তাদের সাথেও রাত কাটায়। কী করবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে, চাইলেও ছাড়তে পারছে না। এটা ছাড়া ওর ঘুম হয় না। অবশ্য ও এখন ইচ্ছে করে এই অভ্যাস ছাড়তে চায় না। ওই যে রাগ জেদ আর ঘৃণা, ও তো প্রতিজ্ঞা করেছিল নিজের জীবনের কখনো কোনো মেয়েকে আসতে দেবে না, কারণ ও মেয়েদের বিশ্বাস করে না। ওর মতে সব মেয়েই খারাপ, কিন্তু এতদিনে ও কোনো মেয়েকে ভালোবেসেছে, আর সেটা হলো তুই। প্লিজ তুই ওকে কখনো ছেড়ে যাস না, ঠকাস না ওকে। নিজের কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা ছেড়ে যাওয়া ও সহ্য করতে পারবে না। তুই জানিস ও এতদিন শুধু ওর বাবার শেষ খুনিকে মারার জন্য বেঁচে ছিল, আর এখন তোর জন্য নতুন করে বাঁচতে চায়। ও নিজে বলেছে আমাকে, তুইও যদি ওকে ছেড়ে চলে যাস তাহলে সত্যিই ও মরে যাবে। শিয়া এতক্ষণ মিলি আন্টির কথাগুলো মন দিয়ে শুনছিল। নিজের অজান্তেই শিয়ার চোখ থেকে পানি পড়ছে। শিয়া এখনো চুপ। আমি জানি তুই ওকে নর্মাল করতে পারবি। তুই ওর পাশে থাকলেও ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস ওর এই বদ অভ্যাসটাও যাবে। তুই তো আয়ানকে ভালোবাসিস, তুই পারবি না নিজের হাজব্যান্ডকে ঠিক করতে? এটা কিন্তু এখন তোর দায়িত্বের মধ্যে পড়ে। আন্টি, আমি জানতাম না ওনার অতীত এতটা ভয়ঙ্কর। আমি দায়িত্বের জন্য নয়, নিজের ভালোবাসার জন্য ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনবো, যেমনটা উনি করেছেন। উনি আমাকে চেঞ্জ করেছেন, এবার আমি ওনাকে চেঞ্জ করব, বাধ্য করব। আয়ান চৌধুরী, আপনি শিয়ার ভীতু রূপ দেখেছেন, এবার দুষ্টু ও সাহসী রূপ দেখবেন। তোর কথায় একটু আশার আলো দেখতে পেলাম মা। তুই ওকে একা ছাড়িস না, সবসময় ওর পাশে থাকবি, তাহলে ওর এই বদ অভ্যাসটা এমনিতেই ছেড়ে যাবে। সেটা তো থাকবই, উনি আমার হাজব্যান্ড। অন্য মেয়ের সাথে দেখে আমি কেন দূরে থাকবো? মেয়েটাকেও ধোয়াবো, আর ওনাকে তো খবর আপনার করছি, আসছে আমি। বউয়ের সামনে অন্য মেয়ের সাথে লুতুপুতু করাচ্ছি। দাঁড়ান আন্টি, তোমার কাছে কি ওনার নাম্বার আছে? কেন? নাম্বার দাও তো। বেটা বজ্জাত আমার ফোনটাও নিজের কাছে রেখে দিছে, আমার সাথে কন্ট্যাক্টও করেনি। তুমি জানো নিজের নাম্বারটাও দেয়নি। এই নেই 019, আরও নম্বর আছে, বাট এটা পার্মানেন্ট। এই নাম্বারটা শুধু আমি, ড্রাইভার ভাই ছাড়া কেউ জানে না। আজ তোকে দিলাম। থ্যাংক ইউ। জড়িয়ে ধরে গালে হামি দিল। আরে পাগলি, কি করছিস কি? ছাড়। শোন শিয়া, যাই করিস সাবধানে। তনিও লোকেরা নাকি বাংলাদেশে আছে। যদি জানতে পারে তুই আয়ানের ওয়াইফ, তাহলে তোরও ক্ষতি করে দেবে। বুঝলাম, এই জন্যই মনে হয় উনি বিয়ের ব্যাপারটা গোপন রাখছেন। আচ্ছা আন্টি, উনি জানলেন কিভাবে যে হুডি পরা খুনিটা ওনার বেস্টু টনি? জানি না, তবে আজ করতে পেরেছিল মনে হয়। মালয়েশিয়ায় গেছিল, এই জন্যই। ওখানে গিয়েই সব জেনেছে। আমাকে এইটুকু বলল। ও এখন টনিকে খুঁজে পেতে মরিয়া হয়ে গেছে। আরও একবার কাছের মানুষের প্রতারণা। আয়ান মেন্টালিটি ভেঙে পড়েছে। যতই উপরে কঠিন দেখাক, কিন্তু আমি ওর মনের অবস্থা বুঝতে পারছি। এখন তোর ওর পাশে থাকা দরকার। ওর মেন্টালি সাপোর্ট প্রয়োজন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আসি। তোকে যা বলার ছিল বললাম, এবার তুই নিজের স্বামীকে কি করবি তোর ব্যাপার। আসি রে মা, যা করার ভেবেচিন্তে করবি। আর তোর ওই বন্ধুর থেকে সাবধানে থাকিস। আসি। তারপর মিলি আন্টি চলে গেলে শিয়াও নিজের বাড়ি চলে আসে। কলিং বেল বাজানোর পর ওর মা দরজা খুলে দিল। শিয়া বাড়িতে ঢুকেই অবাক। জয়ের বাবা মা এখানে কি করছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? বাহ, বড় হয়ে গিয়েছিস, বিয়ের বয়স হয়ে গেছে। তোমাদের বলছিলাম ভাবি, ইলমার বিয়ের দিন সিয়াটাও। শিয়ার মায়ের চোখের ইশারায় থেমে গেল জয়ের বাবা। আমারটাও মানে? কিছু না, রুমে যা। শিয়া কিছু না বলে নিজের রুমে চলে গেল। এখন এদের সব কথা শোনার টাইম নেই। এখন ভাবতে হবে আয়ানের কাছে যাব কিভাবে। না, ওনাকে আর কোনো মেয়ের কাছে যেতে দিব না। আমার হাজব্যান্ড উনি, প্রয়োজনে আমি রোজ ওনার কাছে যাব। ইলমার বিয়ের তো দেরি নেই। এখন আমি ফ্রেন্ডের বাসায় থাকার কথা বললেও কেউ রাজি হবে না। কি যে করি, পেয়েছি, এটা ছাড়া উপায় নেই।
বাড়ি থেকে পালাতে হবে, ভোরে আবার ব্যাক করব। আমার কিউট সুইট হাজব্যান্ডটাকে কবে থেকে দেখি না, আমার ডেঞ্জারাস ভিলেনটা কেমন আছে কে জানে। সময় যাচ্ছে না কেন, ইস, কখন যে রাত হবে। রাত 8:03। শিয়া রুমে দরজা আটকে বসে আছে। শিয়ার মা দরজা ধাক্কাচ্ছে। শিয়া, খেতে আয়, জয় ওয়েট করছে তোর জন্য। কেন আম্মু? ও কেন আমার জন্য ওয়েট করছে? ওকে খেতে বলো, আমি খাবো না। তুই সবসময় জয়ের সাথে অমন করিস কেন বলতো? বেশি কথা না বলে খেতে আয়। আর এই সময় দরজা আটকে কি করছিস? আম্মু আমি বিকেলে খেয়ে এসেছি, এখন আর খিদে নেই, আর মাথায় পেইন হচ্ছে, ঘুমাবো। কাল থেকে কত কাজ বলো তো, শপিং, ডেকোরেট, বিয়ের কার্ড সাপ্লাই। শোনো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। উফ, তাকিয়ে থাকতে পারছি না। পেন কিলার খেয়েছিস? খাইছি, আর মলমও দিছি। এখন যাও, গুড নাইট। রাত 8:20। শিয়া ট্যাক্সি করে আয়ানের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। বাগান বাড়িতে আয়ান নেই, সেটা শিয়া জানে, তাই শহরের বাড়িতেই যাচ্ছে। নিজের রুমের ব্যালকনির পাশের পাইপ পেয়ে নেমে দেওয়াল টপকে বেরিয়ে এসেছে শিয়া। আধা ঘন্টার মধ্যেই আয়ানের বাড়ির সামনে পৌঁছলো শিয়া। ড্রাইভারকে ভাড়া দিয়ে আয়ানের বাড়ির গেট দিয়ে ঢুকতে গেলে কয়েকজন গার্ড আটকালো। ম্যাম, স্যারের পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না। আপনাদের স্যার আমাকে চেনে, আমাকে যেতে দিন। বিশ্বাস না হলে আপনাদের স্যারকে কল করতে পারেন। সরি ম্যাম, এই সময় স্যারকে কল দেওয়া যাবে না, স্যার বিজি আছে। কেমন বিজি জানি না, আবার নিশ্চয়ই মেয়ে নিয়ে আছে। দাঁড়ান, হচ্ছে আপনার। আপনি যদি আয়ান চৌধুরী হন তাহলে আমিও মিসেস আয়ান চৌধুরী। কিন্তু এদেরকে কি বলি, পেয়েছি। ওকে, ড্রাইভার আঙ্কেলকে কল করুন, উনি চেনেন আমাদের। ওকে ম্যাম। তারপর গার্ডদের মধ্যে একজন ড্রাইভারকে কল করতে কিছুক্ষণ পরে উনি আসলেন। শিয়াকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। আরে মা, তুমি? এই, তোরা ওকে আটকেছিস কেন? ভেতরে ঢুকতে দে। বাট চাচা, হঠাৎ করে অচেনা কাউকে ঢোকালে স্যার তো। আয়ন বাবা যদি জানতে পারে তোরা ইনসিয়াকে আটকেছিস, তাহলে তোদের জ্যান্ত কবর দেবে রে হতচ্ছাড়া। ওকে ঢুকতে দে। তারপর গার্ডরা শিয়াকে ভেতরে ঢুকতে দিলে শিয়া ভিতরে ঢুকলো। এত রাতে তুমি এখানে? আমার বরটাকে সাহায্য করতে। কি ভেবেছেন উনি? হ্যাঁ, আমাকে বিয়ে করে ফেলে দেবে। এখন নিশ্চয়ই বিজি আছে, ওনার ব্যস্ততা মেটাচ্ছি আমি আজ। মা, তুমি তো জানো। চাচা, সব জানি আমি। মিলি আন্টি সব বলেছে। এখন ওনার রুমটা আগে দেখিয়ে দিন, পরে সব বলবো। আচ্ছা চলো, তুমিই পারবে সব ঠিক করতে। ড্রাইভার চাচা শিয়াকে আয়ানের রুমের সামনে রেখে বলল, মা, ওর পারমিশন ছাড়া ওর রুমে কেউ ঢুকতে পারে না। তুমি যাও, আমি আসি। ড্রাইভার চাচা চলে গেলেন। শিয়া নিজের বুকে একটা ফু দিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে আয়ানের রুমের দরজায় ধাক্কা দিল। হালকা ধাক্কাতেই দরজা খুলে গেল। শিয়া রুমে উঁকি দিয়ে দেখলো আয়ান আছে কিনা, কিন্তু রুমের ভিতরে চারিদিকে ড্রিঙ্কের বোতল ছাড়া কিছুই চোখে পড়ছে না। রুমের প্রতিটি দেওয়ালে কাচের তাক রয়েছে, সব কটাতে ড্রিঙ্কের বোতল। এসব দেখে শিয়ার মেজাজ বিগড়ে গেল। নিজেকে শান্ত করে রুমে ধীর পায়ে রুমের ভিতরে পা রাখল। না, আয়ান নেই। শিয়া রুমে ঢুকে চারিদিকে দেখতে লাগলো। এই রুমটা বাগানবাড়ির রুমের চেয়েও অনেক বড়। এই রুমের মধ্যে ওদের 5টা রুম হবে। ব্যালকনিটাও বড় মনে হচ্ছে। আর সব কিছু বরাবরের মতো ব্ল্যাক রঙের, সেটা আর নাই বা বললাম। আপনারা তো জানেনই। শিয়া এসব দেখতে দেখতে রুমের আরও ভিতরে ঢুকেছে। হঠাৎ টি টেবিলে ধাক্কা লেগে একটা ড্রিঙ্কের বোতল পড়ে গিয়ে ভেঙে শব্দ হলো। আয়ান তখন ব্যালকনিতে বসে ড্রিঙ্ক করছিল। রুমের ভিতর কিছু পড়ার শব্দ পেয়ে আয়ান রুমে এসে শিয়াকে দেখে চমকে উঠল। আয়ান কিছু বলবে তার আগেই শিয়া গিয়ে আয়ানের শার্টের কলার ধরল। আপনি আবার ড্রিঙ্ক করেছেন? আপনাকে আজ ফার্স্ট টু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ড্রিঙ্ক করা যাবে না। যদি ড্রিঙ্ক করেন তাহলে খবর আছে। কথাগুলো বলেই শিয়া তাক থেকে একটা একটা করে ড্রিঙ্কের বোতল নিয়ে ব্যালকনি দিয়ে ছুঁড়ে ফেলছে। সিয়া, এসব কি করছো? পাগল হয়েছো নাকি? থামো। হ্যাঁ, পাগল হয়েছি। আজ একটা বোতলও আস্ত রাখবো না। এসব ছাইপাশ খাওয়া বের করছি আমি। আয়ান শিয়াকে টান দিয়ে নিজের কাছে আনলো। শক্ত করে ওর কাঁধ ধরে দুটো ঝাঁকি দিল। কি হয়েছে তোমার? এমন করছো কেন?
আর এত রাতে তুমি এখানে? আমি এখানে মানে আমার স্বামীর বাড়িতে আমার যখন ইচ্ছে হবে তখন আসবো, আপনার কি? আর আপনি কি ভেবেছিলেন শিয়া কখনো আসবে না আর আপনি অন্য মেয়েদের সাথে রোজ রাতে ফুর্তি করবেন? সেগুলো বালি, এটা হচ্ছে না। ভাঙাচোরার আওয়াজ পেয়ে জুলি এসে শিয়াকে দেখতে পেল। আমি ভেবেছিলাম তুই এগুলো করছিস, এখন দেখছি সিয়া। সিয়া এত রাতে এখানে কিভাবে? আর ও এমন ভাঙচুর করছে কেন? শিয়া আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে জুলির কাছে এসে জুলিকে ঠাস করে একটা থাপ্পড় মারল। এই মেয়ে, তোর জন্য আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিল, এখনো ব্যথা আছে, তুই জানিস না তাই না? অবশ্য জানবি কেমনে? এই রেভিউটা তো কাউকে বলেনি, আমি বলছি। শোন, এই বজ্জাতটা আমার হাজব্যান্ড, বুঝলি? আমার বরের থেকে 100 হাত দূরে থাকবি, বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। ও হ্যাঁ, আর তুই কি বললি আমি এখানে কেন? সেই সেম প্রশ্ন আমার। তুই আমার স্বামীর বাড়িতে কেন? তুই কি করছিস এখানে সেটা আগে বল। আমার স্বামীর বাড়িতে আমার যখন ইচ্ছে তখন আসবো, তুই বলার কে? জুলি তো শিয়ার রণচণ্ডী রূপ দেখে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। আয়ানও শিয়ার এমন রূপে ভয় পেয়ে গেছে, তবুও কোনো রকমে নিজেকে সামলে শিয়ার কাছে এগিয়ে আসলো। সিয়া থামো। থামবো মানে? ওর জন্য আপনার এত দরদ কেন? কই, আমার বেলায় তো দেখি না। এই নির্লজ্জ মেয়ে এখানে কেন বলুন? ও ফুর্তি করার জন্য? তাই তো বলি, এতদিন হয়ে গেল আমার খোঁজ খবর নেননি কেন? এখন বুঝলাম আমার প্রয়োজন শেষ, এখন এই মেয়েকে নিয়ে আসছেন, তাই আমাকে ভুলে গেছেন। এই মেয়েকে তো আমি ছাড়বো না, আমার স্বামীর সাথে লুতুপুতু করা বের করছি। শিয়া জুলির দিকে এগিয়ে যেতে গেলেই আয়ান থমকে দেয়। সিয়া, কি শুরু করেছো এগুলো? ওর গায়ে হাত দিবে না। আর এগুলো কি, হ্যাঁ? যা নয় তা বলে যাচ্ছ। আর একবার যদি মুখ খোলো তাহলে তাহলে কি? থাপ্পড় দিবেন, মারবেন? মারেন, নো প্রবলেম। আজ আমি এখানে থেকে যাচ্ছি না। কি ভেবেছিলেন আমার থেকে মুক্তি পেয়ে যাবেন? না, এটা হবে না, হচ্ছে না আপনাকে তো। আয়ান ইশারায় জুলিকে চলে যেতে বলল। জুলি চলে যেতেই আয়ান দরজা বন্ধ করে শিয়ার দিকে এগোতে লাগলো। বলো, আমাকে তো কি? আপনাকে আমি ছাড়বো না। বউ থাকা সত্ত্বেও বউকে বের করে দিয়ে ঘরে অন্য মেয়ে রেখে ফুর্তি করা বের করছি আমি? আপনি একটা চরিত্রহীন লম্পট। আপনাকে একটা পিছনে ঘুরে দেখলো আয়ান এগিয়ে আসছে। একই একই, আপনি এদিকে এগিয়ে আসছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? আর কি বলছিলে? আমি আর কি? কিছু না, আপনি তো ভালো মানুষ। তাই নাকি? শিয়ার হাত ধরে টেনে নিজের কাছে এনে, এমন করছেন কেন? ছাড়ুন আমায়, আমি কিছু বলিনি তো। তুমি তো ভালো। আচ্ছা বসো, আমি আসছি। দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া করো না, চুপচাপ বসে থাকবে। এক্ষুনি আসছি আমি। শিয়ার গাল টেনে বেডে বসিয়ে আয়ান চলে গেল। যাক বাবা, বাঁচলাম। কিন্তু ডেভিলটা এত শান্ত হয়ে কথা বলছে কেন? উনি তো এত শান্ত স্বভাবের নন। শুনেছি ঝড়ের আগে পরিবেশ শান্ত থাকে। এটা আবার ঝড়ের পূর্বাভাস নয় তো? যাকে আমার তাতে কি? উনি যদি ঝড় হন তাহলে আমিও মিসেস ঝড়। নিজে আকাম কুকাম করবে আর আমি কিছু বলবো না নাকি? আজকে ছড় দেওয়া যাবে না, কিন্তু উনি সামনে আসলে আমার সব সাহস উধাও হয়ে যায় কেন? না, এবার আর ভয় পেলে চলবে না, আসুক আগে। শিয়ার ভাবনার ছেদ ঘটে দরজা খোলার শব্দে। শিয়া সামনে তাকিয়ে দেখে আয়ান এক প্লেট খাবার নিয়ে আসছে। আর ড্রেস আপও চেঞ্জ, ফ্রেশ হয়েছে মনে হয়। সিয়া, নাও, খেয়ে নাও। আমি খেয়েছি, খাবো না। আমি জানি তুমি খাওনি, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না। মুখ অন্যদিকে ঘুরিয়ে, তুমি খাবে নাকি আমাকে অন্য পথ দেখতে হবে? শিয়ার দিকে এগোতে এগোতে, না না, খাচ্ছি তো। আয়ান নিজে হাতে শিয়াকে খাইয়ে দিচ্ছে। শিয়াও আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। আয়ান প্লেটটা রেখে হাত ধুয়ে এসে শিয়ার পাশে বসলো। সিয়া, এবার বলো তো, জুলির সাথে অমন করছো কেন? ও অনেক ভালো একজন মেয়ে। ভালো না ছাই, ওর সাথে আপনার কি রিলেশন? হ্যাঁ, সাহস কত বড় আমার সামনে আপনাকে কিস করে? কেন? ও কিস করলে তোমার কি? তুমি তো আর করো না, তাই ও করে। আয়ানের কলার ধরে, শুনুন, আপনাকে যেন ওর আশেপাশে না দেখি। আমি আপনার বউ। আপনি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যাবেন না, বুঝলেন? আর ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা কোথায় গেল? এ বাড়িতেই আছে তাই না? ওকে এক্ষুনি আমি মেরে বের করে দেব। সাহস কত বড়! আমার বরকে আমার সামনে কিস করে, আমায় প্রশ্ন করে। আজকে তো
শিয়া আয়ানের কলার ছেড়ে উঠে যেতে নিলেই আয়ান শিয়ার হাত ধরে টেনে নিজের কোলের উপর বসায়। আরে পাগলি, এত রাখছো কেন? শোনো, আমার কথা শোনো আগে, তারপর যা করার করো। শিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এদিকে দেখো, শোনো, জুলি আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া জুলি একজন ডিটেকটিভ। ও আমার মিশন কমপ্লিট করতে হেল্প করছে। এখানে ওর কেউ নেই, তাই ওকে আমাদের বাড়িতেই রেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বয়ফ্রেন্ড আছে। আমার মিশন কমপ্লিট হলে ও কানাডায় ব্যাক করে বিয়ে করবে। ওর সাথে আমার তেমন রিলেশন নেই যেটা তুমি ভাবছো। বললেই হলো নাকি? তাহলে ও আপনাকে যখন তখন ধরে ওভাবে কিস করবে কেন? তাও আবার ওখানে। আর সেদিন শপিং মলে তো ছি ছি ছি, পাবলিক প্লেসেও